শোভাবাজার রাজবাড়িতে সেজে উঠছে উমা। চারিদিক আলোয় ভরিয়ে দিয়ে মা আসছেন। কিন্তু এই সুন্দর আলোকিত করা মুহূর্তের মাঝে কিছু কথা যেন চলে আসে কানে কানে। কতটা তার সত্যতা, তার কতই বা বাস্তব, এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে সদ্য প্রকাশিত বর্ণময় রাজা বইটিতে। গোপীমোহন দেবের পুত্র স্যার রাজা রাধাকান্ত দেবকে নিয়ে প্রকাশিত এই বইয়ের কথা আজ এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ দেবীপক্ষের শুভ সূচনায় ও মহালয়ার পূর্ণ লগ্নে শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী শ্রী রাধা গোপীনাথের অশেষ বিশেষ কৃপায় প্রকাশিত হতে চলেছে বর্ণময় রাজা। বিশ্ববিখ্যাত মহামান্য মহাপ্রাস্বর্গীয় স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুরের চিত্রজীবনী গ্রন্থ। অবিশ্রান্ত অপরিশ্রম ও অসাধারণ অধ্যাবসায়, অসীম যত্ন এবং অপরিমিত অর্থ ব্যয় করে অগাধ অপার শাস্ত্র মন্থন পূর্বক শব্দকল্পদ্রুত নামক অভূতপূর্ব মহাকোশ গ্রন্থ তিনি সংগ্রহ করিয়া গেছেন এবং শ্রী সৌমিক নারায়ণ দেব মহাশয় বড়তল রাজবাড়ি ও শ্রী সিদ্ধান্ত কুমার সিং মহাশয়, যিনি আজকে আমাদের সামনে সশরীরে উপস্থিত হতে পারেননি। নমস্কার। আমি কি বললাম জানি না, আমি আসলে খুব ভালো বক্তা নই, কিন্তু আমি ইতিহাস পড়তে খুব ভালোবাসি এবং আরেকটি জিনিস খুব ভালোবাসি, সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি সম্বন্ধে এবং শোভাবাজার রাজবাড়িতে যে মনীষীরা জন্মেছিলেন তাদেরকে নিয়ে একটু কালচার করবে। দীর্ঘ 24 বছর ধরে আমি এই বাড়ি নিয়ে এই বাড়ি ও বাড়ি, যদিও দুটো বাড়ি হচ্ছেন নবকৃষ্ণদেব, তো আমার কাছে দুটো বাড়ি এক। আমি যখন এই বাড়ি নিয়েও লেখাপড়া করি, আবার ও বাড়ি নিয়েও লেখাপড়া করি। আমি যেরকম বিনয় কৃষ্ণ দেবকে নিয়েও পড়ে যাচ্ছি, আমি সেরকম রাধাকান্ত দেবকে নিয়েও পড়েছি। এবং কবিতা যখন বললেন যে রাধাকান্ত দেবকে নিয়ে আমার একটা বই করার খুব ইচ্ছা, যে তুমি আমার একটু হেল্প করবে, আমি তখন একদম একবারে বলেছিলাম যে কবিতা তুমি করো, আমার যেরকম হেল্প লাগবে আমি তোমায় দিয়ে দেবো, কী করতে চাও তুমি আমার বলো। তার জন্ম থেকে নিয়ে তার মৃত্যু এবং মৃত্যুর পরে তাকে নিয়ে নিশীথ রঞ্জন রায় থেকে বড় বড় ঐতিহাসিকরা কী করেছিলেন সেগুলো আমি বইটি তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই বইটি লেখবার জন্য যে তথ্যগুলো আমি সংগ্রহ করেছি সেই তথ্য সংগ্রহে প্রত্যেকটা বইয়ের নাম এবং লেখকের নামও আমি দিয়ে দিয়েছি। তৈরি হল, ব্রিটিশরা তৈরি করলেন টি কোম্পানি, টি বোর্ড, সেই বোর্ডের মেম্বার হলেন রাধাকান্ত দেব। 1832 খ্রিস্টাব্দে বাংলায় বিরাট পোকা দেখা দিল, যার ফলে যারা চাষিরা তাদের চাষের জিনিস তুলতে পারল না, ঘরে সব পোকায় খেয়ে দিল। রাধাকান্ত দেব সঙ্গে সঙ্গে লেগে পড়লেন, তিনি চাষাবাদের উপর বই লিখে ফেললেন এবং ইংরেজরা সেই বইটা নিজেরা ছাপিয়ে চারিদিকে বিলি করতে লাগলো যাতে চাষিরা চাষ করতে পারে। তাহলে জানা যাবে কী করে যে তিনি কিসে মারা গেলেন? সেই কারণে লর্ড বেন্টিং যখন রাধাকান্ত দেবকে বলেন যে এটা কী করা যেতে পারে, তখন রাধাকান্ত দেব নিজে এগিয়ে এসে বলেন, আমি রাজা হিসেবে বলছি, সহজে করো তোমরা, ডাক্তাররা তোমরা দেখো যে যদি কেউ কিছু বাধা দেয় আমি বুঝে নেব। নমস্কার, আজকে একটা ঐতিহাসিক ক্ষণ। আমি অমিতাভ বন্দ্যোপাধ্যায়। যে রাজার বই এখানে লেখা হচ্ছে বা প্রকাশিত হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেয়ের দিক থেকে আমি আত্মীয়, ভীষণ বিদ্যাসাগরের কর্ণধার। 8 বছর ধরে যে ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় যে বাঙালিয়ানার চেষ্টা করে যাচ্ছেন, আমিও ভীষণ বিদ্যাসাগরকে সামনে রেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ প্রচার করি। আর পেছনে মা আছেন, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, সিংহি চেপে ধিঙ্গি করে বাপের বাড়ি চলে এলি।
অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না, তবে এত নবাবি কিসে, পড়ে না রসিছে এত করে না। আমার মনে হয় মা দুর্গাকে একমাত্র বাংলাদেশে নিজেদের বাড়ির মেয়ে বলে মনে করা হয়। এই নারীদের শিক্ষার জন্য যে মানুষটি আপ্রাণ চেষ্টা করলেন, এবং তাকে আমি জানি না, এই বইটা থেকে হয়তো আমি জানতে পারবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কিন্তু রাজাও সাহায্য করেছিলেন, কারণ স্ত্রী শিক্ষা প্রসারে ওনার একটা বিশাল বড় ভূমিকা ছিল। তো আজকে এই ঐতিহাসিক একটা জায়গায় আমি উপস্থিত হতে পেরেছি, তাই প্রবীরবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা কথা বলি, বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন চলছে এবং আমাদের যে পূর্বপুরুষদের যে তৈরি করা যে পুরা কীর্তি যেগুলো আছে, সেগুলো বাঁচাবে বাংলার নতুন প্রজন্ম। কোথায় আমাদের বাংলার নতুন প্রজন্ম? আমরা নিজেরা নিজের শরীর থেকে বাঙালি পরিচয়টা ঘুষে তুলে দিচ্ছি সাফ এক্সেল দিয়ে। আমরা বাংলা ঠিকঠাক বলতে পারছি না, মাত্র মাতৃভাষার দিন। আর তাই ভয় অজগর আসছে দেবে আমটি আমি খাবো বেড়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে কিন্তু কিছুই হতো না। তাই আজকে এইখানে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার পেছনে এই যে মা দুর্গা রয়েছেন, আপনারা অনেকে জানেন না যে এই দুর্গার প্রতিমা তো এখনো কমপ্লিট হয়নি। আজকে ছবি তুলে নিয়ে যান, আর পুজোর মধ্যে যদি কেউ আসেন দেখবেন মা দুর্গার মাথার ওপর থেকে আর চারধার থেকে এরম সামনের দিকে একটা করে শলাকা, সোলার একটা করে কাঠি বেরিয়ে রয়েছে। দেখেছেন কেউ? ভালো করে দেখবেন ষষ্ঠী সপ্তমীতে এসে। এই কাঠির থেকে পাতলা পাতলা ঝালরের মতন মাইকা মানে অভ্রের টুকরো টুকরো চিকের মতন ঝুলছে মা দুর্গার মুখের সামনে। এনডিটিভি আমায় জিজ্ঞেস করেছিল এটা কেন। আমি আর দেবাশিস দা ওদের বুঝিয়ে বলছিলাম যে একদিকে মা তো আমাদের বাড়ির মেয়ে, তাকে যখন সমস্ত মানুষের সামনে উন্মুক্ত করে দর্শকদের সামনে আমরা পেশ করছি, তখন একটা কোনো আব্রু দেওয়া আমাদের হিন্দুদের চিরকালের রীতি। তাই অভ্রর একটা আব্রু রয়েছে, মাঝে একটা লেয়ার রয়েছে। তাহলে অভ্রর কেন না, কারণ একই সাথে এত দর্শক মাকে দেখতে আসছেন, তারা দেখতে পাবে কি করে। অর্থাৎ যদি এর পেছনে সাইকিটা বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন শোভাবাজার রাজবাড়ি একদিকে কনজারভেটিজম আর একদিকে লিবারালিজম, দুটোর একটা অদ্ভুত ব্যালেন্স। সেই জন্য একজন যদি রক্ষণশীল বা গোড়া হয় এবং একই সাথে সে যদি উদার হয়, দুটোর মধ্যে কোনো পরস্পর বিরোধিতা নেই। এই কথাটাই রাধাকান্ত দেবের জীবন দিয়ে বোঝা প্রচন্ড দরকার, যে যে মানুষটা সতী মানে প্রথা উঠে যাবে কি না, তাতে রাজা রামমোহনের উল্টো দিকে সই সংগ্রহ করেছিলেন এবং সংগ্রহ করেছিলেন 5 গুণ বেশি সই। কিন্তু কেউ কি বুঝেছেন কেন? কারণ তিনি চেয়েছিলেন ইংরেজরা আমাদের আইন ইচ্ছে মতো বদলাতে না পারে। তারপরের যে হিস্টোরিয়ানরা এলেন তারা এই দরকারি কথাটা ভুলে গেলেন। তারা ভুলে গেলেন যে ইনি ভারতবর্ষের প্রথম নাইটহুড উপাধি পাওয়া মানুষ। তিনি ভুলে গেলেন যে এই মানুষটাই হিন্দু সভা তৈরি করেছিলেন। তিনি ভুলে গেলেন হিন্দু এশিয়াটিক সোসাইটির হেড ছিলেন এই মানুষ। সত্যজিৎ রায়ের 100 বছর হলে কি করেন? পুনর্মূল্যায়ন, সবের একটা রেট্রোস্পেক্টিভ হয়। 250 বছর বাদে যে মানুষটা হিন্দু পুরো সমাজটাকে ধরে রেখেছিলেন, ভেবে দেখতে পাচ্ছেন তার কি ক্যালিবার। যেখানে রাজা রামমোহন 4500 সই পেয়েছিলেন, তিনি পেয়েছিলেন 27000 সই, 40,000। আমি গেলে দাঁড়িয়ে আমার 40,000 সই দিত। আমি ভুল দিকে থাকি, ঠিক দিকে থাকি, আপনি গেলে দিত। বাংলা দিয়ে আরেকটা রবীন্দ্রনাথ, আরেকটা বিবেকানন্দ মরে গেলেও বেরোবে না। একজন আরেকজনকে চিনুন, চিনুন কে গুরুদাস আর কে রাখাল দাস, কে বাঘা যতীন আর কে যতীন দাস। আর এক্ষুনি যে বলছিলাম কোনটে বেড়ালের ছানা, কোনটে দুধের ছানা। কেন বলি এটা? কারণ দুধকে ছিন্ন করলে যে জিনিস বেরোয় তাহা দুধের ছানা, আর বেড়ালের মায়ের নাড়ি ছিন্ন করলে যা বেরোয় তাহা বেড়ালের ছানা। অর্থাৎ দুটো কথার মানে এক। আপনি বলবেন খায় না মাথায় রয়েছেন, আমার কি হলো? হলো কি জানেন? কয়েক লক্ষ কোটি টাকা বাংলায় এলো। যখন উড়িষ্যা বললো যে
যে ছানা তৈরির টেকনিক, তো প্রথমে প্যান্ডেলে তৈরি হলো, পর্তুগিজরা চিজ বানানোর পর জলটা ফেলে দেওয়ায়, তাহলে ছানা উড়িষ্যায় হলো কি করে? তাহলে ছানার মিষ্টি আর রসগোল্লা উড়িষ্যায় হলো কি করে? যে মুহূর্তে তারা বুঝলেন যে চিহ্ন থেকে ছানা কথাটা ভোকাবুলারিতেই নেই উড়িষ্যায়, শুধু বাংলায় আছে, লক্ষ কোটি টাকার ব্যবসা রাইটস পেল বাংলা, এতেও পাবেন। রাধাকান্ত দেব এমন একটা মানুষ যিনি হিন্দু সমাজকে ধরেও রাখতে চেয়েছিলেন। ইংরেজদের তার মধ্যে আমাদের ঘরের ভেতরকার জিনিসের মধ্যে নাক গলাতে দেননি, আবার একই সময় ইংরেজদের তাড়িয়েও দেননি, তাদের সাথে ভালোবাসা রেখেছিলেন বলেই তিনি ভারতবর্ষের প্রথম নাইট। সেই দাবিটা, এই সব দাবি প্রবর্তন বা শুরু করেছিলেন রাধাকান্ত দেব। তো এটা আমার একমাত্র বোঝার পয়েন্ট, যে পয়েন্টটা আমি মনে হলো যে উনি কাজ করেন বা আগে যারা যারা কাজ করেন। শুধু এটার পাশে আমি একটা কথা বলতে চাই, যে এই যে মানে সেটা রাধাকান্ত দেবকে নিয়ে নয়, কিন্তু যেহেতু একটা প্রসঙ্গ উঠলো তাই আমি সেটা কাজ করে দিতে চাই। বলে দিয়েছেন, তাই নিজের বাড়ির লোক সম্বন্ধে আমি নতুন করে কিছু বলবো না। আপনারা প্রবীর দেব, সমীর নারায়ণ দেব, সিদ্ধান্ত কুমার, এনারা যথেষ্ট খেটে বইটা তৈরি করেছেন। আপনারা বইটা পড়ুন, বইটা পড়ে রাজা রাধাকান্ত দেবের সম্বন্ধে জানুন, শোভাবাজার রাজবাড়ি সম্বন্ধে জানুন। রাজা রাধাকান্ত দেবের পাণ্ডিত্য এবং সমাজে তার অবদান সম্পর্কে বিশেষভাবে আমার তো কোনো বলার অবকাশ নেই, কারণ আমার ভাই সমীর নারায়ণ দেব এত সুন্দরভাবে বললেন এবং সব বক্তারা এত সুন্দরভাবে বললেন যে এখানে আর বিশেষভাবে কিছু বলার অবকাশ নেই। তবে আমি খুব আনন্দিত এবং গর্বিত যে রাজা রাধাকান্ত দেবের বিধান আমার দাদা শ্রী প্রবীর কৃষ্ণ দেব এবং আমার ভাই সমীর নারায়ণ দেব উত্তর নিয়ে যেভাবে করেছে তাতে খুবই আনন্দিত। ব্যাপারটাকে যে এনে দিয়েছি বইটার মধ্যে, এইটার জন্য আমি পুরো কৃতিত্ব দিতে চাই সমিতকে, এবং অসাধারণ লিখেছে এবং ভাষার যেখানে কিছু ওর কথা হচ্ছে, ও সংকলন করেছে, ওর মধ্যে ভাষা প্রয়োগ হচ্ছে, কিন্তু অল্প কথাটা অনেক বেশি করে দিয়েছে। আমি প্রথমেই আচ্ছা ঠিক আছে, আপনারা সকলে হাতে হাতে সবাই একটু করতালি দিন, ধন্যবাদ। একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হচ্ছে আজকে শোভাবাজার রাজবাড়ির এই দুর্গা দালান প্রাঙ্গণে। আপনি একটা ছবি আপনি আমার নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, না হলে আজকে 2025-এ বসে 1757 সালে কি হয়েছিল, কোন প্রেক্ষিতে হয়েছিল, সেটা বোঝা সম্ভব নয়। এবং সেটা বোঝা সম্ভব নয় বলে আজকে চারিদিকে শোভাবাজার রাজবাড়িকে নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু নিজেকে যদি 1757 সালে নিয়ে যাওয়া যায় তখন মনে হবে যেটা হয়েছিল বেশ হয়েছিল, ঠিক হয়েছিল। ধন্যবাদ। রাজা রামমোহন রায় জন্মস্থান একটু যাবেন, উল্লাসকর দত্ত যেখানে বসে বোমাটা বানাতেন সেই মোড়ারি পুকুর একটু যাবেন, এগুলো যাওয়ার দরকার আছে। আর আপনারা যারা আছেন তারা প্রত্যেকে আপনাদের আশপাশের নতুন প্রজন্মকে বলবেন যে আমরা কিন্তু একটা বিশাল একটা সাম্রাজ্যের অধিকারী, নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে আর কোনো স্বাধীনতা সংগ্রামীকে আমরা রাখতে পারবো না। তাই এইটা মাথায় রাখবেন। আর আমাদের এই উত্তরাধিকার যেটা আছে, আমি শ্রীরামপুর কলেজে পড়াশোনা করেছি 2018 সালে। উইলিয়াম কেরি দেশের লোকজন, ওলাফের দেশের লোকজন আমাদের শ্রীরামপুর শহরে এসছে। আমি জিজ্ঞেস করেছিলাম এত দূর এসছে, বললো আমাদের তো পূর্বপুরুষদের কীর্তি, এটা আমাদের রক্ষা করার দায়িত্ব। সেদিনটা আমার 2018 সাল থেকে আমার মিশন বিদ্যাসাগরের শুরু। আমার মনে হয়েছিল যে আমি মেয়ের দিক থেকে আত্মীয় হয়ে বিদ্যাসাগরের জন্য কিছু করতে পারলাম না, কিন্তু একার চেষ্টায় অমিতাভ বন্দ্যোপাধ্যায় এত দূর অব্দি আমি এসেছি।
সত্যি কত ইতিহাস আমরা না জানতে চাই আর নাই পড়াশোনা করি, কিন্তু প্রসঙ্গ উঠলেই নিন্দায় মেতে যাই। তাই সঠিক তথ্য জানা আমাদের জন্য খুবই প্রয়োজন, যা থাকবে এই বর্ণময় রাজা বইটিতে। বর্ণময় রাজা বইটি আপনারা পাবেন দুর্গাপুজোয় শোভাবাজার রাজবাড়ির প্রাঙ্গণেই, তাই সংগ্রহ করতে ভুলবেন না। আরো অনেক তথ্য, আরো অনেক বর্ণময় ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে, দেখাবো আপনাদের নতুন নতুন কলকাতার রূপ, বাংলার সুন্দর এক্সিবিশন এবং প্যাশনের নতুনত্ব বিনোদন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।